This is Tecno Phantom V Fold 2. আমাদের দেশে ফোল্ডেবল ফোনের বাজারে আসলে রাজত্ব করছে শুধুমাত্র স্যামসাং, টেকনিক্যালি সেটা বলা যায়, এবং এই ফোনগুলোর দাম এতই বেশি যে আমাদের মতো আম জনতার হাতের নাগালের অনেক বাইরে। যেমন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5 ভাই, ওইটার অফিসিয়াল দাম হচ্ছে 3 লাখ টাকা। ফোল্ড 6 কিন্তু এখনো আসে নাই, আসলে ওইটার দাম অবশ্যই 4 লাখ টাকা হবে ফর শিওর। সো যারা অফিসিয়াল ফোল্ডেবল ফোন কিনতে চান তাদের জন্য আসলে অপশন খুবই কম। এর মধ্যে 2023 সালে টেকনো নিয়ে এসেছিল তাদের প্রথম ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড, এবং প্রায় অর্ধেকেরও কম দামে ফিচার প্যাক ফোল্ডেবল ফোন হওয়াতে বেশ ভালোই সাড়া ফেলেছিল সেই সময়। অবশেষে টেকনোর সেই ফোল্ডেবল ফোনের পরবর্তী প্রজন্মের ফোন বাংলাদেশে চলে এসেছে ফ্যান্টম ভি ফোল্ড 2। এবারের ফোনটা আগেরটা চাইতে অনেক বেটার, আরো স্লিম, আরো হ্যান্ডি, হিঞ্জ মেকানিজম আরো স্টার্ডি, বিশেষ করে এর ক্রিজ অনেক কমে এসেছে। অবশ্য ক্যামেরা হাউজিং রাউন্ড থেকে এবার আয়তাকার হয়েছে। আমাদের কাছে যে কালারটা এসেছে সেটার নাম হচ্ছে কার্সড গ্রিন ভাই, কিন্তু গ্রিন কোথায় সেটা আসলে আমরা এখনো খুঁজতেছি আর কি। মার্বেল টাইপের একটা টেক্সচার আছে, তবে কখনো কখনো এটাকে আসলে ধুলা পড়েছে বলে ভুল হয় দূর থেকে। আনফোল্ড করার সময় বেশ দারুণ একটা অ্যানিমেশন দেখায়, দেখতে জোস লাগে। অ্যারোস্পেস গ্রেডের হিঞ্জ তারা ব্যবহার করেছে এখানে, এবং টেকনো দাবি করছে যে 4 লাখ বার ফোল্ড এবং আনফোল্ড করা যাবে কোনো ইস্যু ছাড়া। অবশ্য ফোল্ড আর আনফোল্ড করার সময় একটা আওয়াজ আপনি শুনতে পাবেন, মাঝে মাঝে শুনলে ভাই ভয় লাগে। মানে এটা ফোল্ড আর আনফোল্ড করার সময় একটা টেনশন কাজ করে যে নষ্ট হয়ে গেল না তো। অবশ্য আমি তো পয়সা দিয়ে কিনি না ভাই, গেলে স্পন্সরে যাবে আমার, কি বলেন। সব মিলিয়ে এটার ওজন হচ্ছে 260 গ্রামের কাছাকাছি, যেটা একটা রেগুলার ফোনের একটু বেশি। আর থিকনেস ফোল্ডের অবস্থায় 12 মিলিমিটার এবং আনফোল্ডেড অবস্থায় মাত্র 6.1 মিলিমিটার। মানে এটা কিন্তু অনেক পাতলা। তবে এই ফোনটা ব্যবহার করার সময় কিন্তু আপনি বাল্কি ফিলটা পাবেন না, বিশেষ করে আনফোল্ডেড অবস্থায়। হ্যাঁ, ফোল্ডেড অবস্থায় এই ফোনটা ব্যবহার করার সময় একটু বাল্কি ফিল পাওয়া যায়, বাট এটা সময়ের সঙ্গে সঙ্গে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ফোনের বক্সের সঙ্গেই একটা প্রোটেক্টিভ কেস পেয়ে যাবেন, এবং আমি সাজেস্ট করবো এটা সবসময় ব্যবহার করতে। ভাই একটা জিনিস বলে রাখি, এই ফোনটা কিন্তু আসলে আমজনতার ফোন না। মানে এটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, মানে যেখানে সেখানে নিয়ে যাবেন, ফেলবেন, ওই টাইপের ফোন না। তারপরও টেকনো বলছে যে এটা যথেষ্ট ডিউরেবল, এটা হাত থেকে পড়ে গেলে খুব একটা হবে না, যদিও আমরা ফেলে দেওয়ার সাহস পাই না এখনো আর কি। ফোল্ডেড অবস্থায় এর ডিসপ্লে সাইজ 6.42 ইঞ্চি, যেটা 120 হার্টজের একটা এলটিপি অ্যামোলেড ডিসপ্লে, যা 10 থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশের সুইচ করতে পারবে। আর কভার স্ক্রিনের যে ব্রাইটনেস সেটা টিপিক্যাল 1200 নিটস এবং হাই ব্রাইটনেস মোডে 1600 নিটস পর্যন্ত উঠতে পারে। এবং প্রোটেকশনের জন্য এখানে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2। আনফোল্ডেড অবস্থায় এর ডিসপ্লের সাইজ হচ্ছে 7.85 ইঞ্চি, রেজুলেশন 2K 120 হার্টজের এলটিপি অ্যামোলেড ডিসপ্লে এখানেও তারা ব্যবহার করেছে। আর এইটার ব্রাইটনেস হচ্ছে 900 নিটস, এবং এর যে ডিসপ্লের কালার এবং শার্পনেস ভাইরে ভাই অস্থির রকমের। মানে আপনি এটার প্রেমে পড়ে যাবেন, বিশেষ করে যখন কোনো এইচডিআর কন্টেন্ট এটাতে আপনি দেখবেন, চোখ লেগে যাবে আপনার। ডার্ক সিনারিও যখন আসবে, ডার্ক স্পেসগুলো এত ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, দেখতে ইচ্ছে করে শুধু। কালার শিফটিং ইস্যু নাই, ভিউইং অ্যাঙ্গেলও খুবই চমৎকার, এবং কভার ডিসপ্লে যে ব্রাইটনেস ইনডোর আউটডোর দুইটা সিচুয়েশনে যথেষ্ট ভালো। বাট মেইন ডিসপ্লেটা ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গিয়ে আপনার একটু ঝামেলা পোহাইতে হবে। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। তবে সঙ্গত কারণে ভেতরের ডিসপ্লেতে কিন্তু কোনো প্রোটেকশন নাই ভাই, কারণ এখানে গ্লাস ব্যবহার করলে তো আপনি ফোল্ড করতে পারবেন না। দেখেন, আমার পার্সোনাল যে অবজারভেশন মানে এই ফোল্ডিং ফোনগুলো নিয়ে, সেটা হচ্ছে যে ভাই আরও কয়েকটা জেনারেশন সময় লাগবে আসলে এটা সফিস্টিকেটেড হতে। খেয়াল করে দেখেন, আপনি এই হিঞ্জটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, আপনি ক্লিয়ারলি কিন্তু এই ব্রাইটনেস ইস্যুটা খেয়াল করবেন। মানে নিচের দিকে ব্রাইটনেস অনেক কম, উপরের দিকে ব্রাইট, এবং হিঞ্জ বরাবর দেখেন একেবারে মনে হয় যেন একটা টিউবলাইট জ্বলে আছে। সো টেকনিক্যালি এর থেকে আসলে উত্তরণের ব্যবস্থা আপাতত নাই। এনিওয়ে, এইটার হিঞ্জ মেকানিজম কিন্তু খুবই চমৎকার। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও কিন্তু হিঞ্জ ওপেন রেখে আপনি ফোনটা চালাতে পারবেন, কিন্তু যখন আপনি 130-40 ডিগ্রি পার হবেন, দেখবেন যে এটা থাকতেছে না ভাই, ওইটা সোজা হয়ে যাচ্ছে। তবে এইটা হাতে ধরে আপনি প্রিমিয়াম ফিল পাবেন, এইটা গ্যারান্টি দিয়ে বলা যায়। যদিও এটা ফ্রেম তারা গ্লসি ফিনিশ দিয়েছে, আসলে পার্সোনালি আমার এই জিনিসটা খুব একটা পছন্দ না, হাতের ছাপ প্রচুর লেগে থাকে, বাট ইট লুকস কুল। মানে বিশেষ করে মানুষের মধ্যে আপনি যখন ফোল্ড এবং আনফোল্ড করবেন, বিশাল বড় সাইজের একটা ডিসপ্লে ওপেন হয়ে যাবে, মানে সেই রকমের ফ্লেক্স নিতে পারবেন। আচ্ছা, এবার হার্ডওয়্যারটা নিয়ে একটু আলাপ করে ফেলি। ফ্যান্টম ভি যে প্রথম ফোনটা আমরা দেখেছিলাম, এর আগেরটা সেম চিপসেট ভাই,
Dimensity 9000+। এটা স্ন্যাপড্রাগনের ইকুইভ্যালেন্ট কোনো চিপসেটের নাম যদি বলতে বলেন তাহলে আমি বলবো 8 Gen 1 বা 2 এর মাঝামাঝি কোনো একটা জায়গা। এনিওয়ে এটা যথেষ্ট পাওয়ারফুল, মানে কনসিডারিং ফোল্ডিং ফোন আমার মনে হয় দিস ইজ এনাফ। 12GB LPDDR5X র্যাম পেয়ে যাবেন এবং UFS 3.1 512GB স্টোরেজ রয়েছে এতে, এবং এই একটা ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম রয়েছে Android 14, এইটা আসলে 15 আমি আশা করেছিলাম, কারণ ভাই অলমোস্ট সব ফোন কিন্তু Android 15 দিয়ে এখন বের হচ্ছে। এবং এতে স্পেশাল একটা UI তারা ব্যবহার করেছে, যেহেতু টেকনোর ফোন ডেফিনেটলি হাই ওএস রয়েছে, বাট তারা ফোল্ড ডিভাইসের জন্য একটা বিশেষ UI ডেভেলপ করেছে, বেশ সুন্দর। মোট 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট এই ফোনে পাওয়া যাবে। তবে আমার মনে হয় যে এটা আরেকটু বাড়ালে ভালো হতো আর কি। যেমন ধরেন যদি 15 দিয়ে বের হতো ফোনটা তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ 2টা অ্যান্ড্রয়েড আপডেট ঠিক আছে, বাট বের হয়েছে তো 14 দিয়ে। অলরাইট, পারফরমেন্স কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট। আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করেছিলাম এবং ফ্ললেসলি এটা তার পারফরমেন্স ডেলিভারি করতে পেরেছে। যেহেতু 12GB LPDDR5X র্যাম রয়েছে, সুতরাং মাল্টিটাস্কিং করে সেই মজা পাবেন। হোল্ডিং ফোন হাতে নেওয়ার আগে প্রথম যে জিনিসটা আসলে সবাই টেনশন করে সেটা হচ্ছে মাঝখানে যে ক্রিজ, এই ক্রিজটা আসলে দেখা যাবে কিনা বা ব্যবহার করার সময় ওইটা অসুবিধার কারণ হবে কিনা। বাট এই ফোনটাতে না এই জিনিসটা অনেক অনেক কমিয়ে আনা হয়েছে। ইভেন আপনি টাচ করার সময় কিন্তু এই জিনিসটা খুব একটা ফিল করবেন না। ডে টু ডে টাস্কের জন্য যে সমস্ত কাজ আমরা নর্মালি করি একটা ফোল্ডেবল ফোন দিয়ে প্রত্যাশা করি, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে পূরণ করতে পেরেছে এই ফোন। অধিকাংশ অ্যাপই কিন্তু স্প্লিট স্ক্রিনটা সাপোর্ট করে এবং ভাই এই ফোল্ডেবল ফোনে না মাল্টিটাস্কিং করে সেই মজা, মানে দুই পাশে আপনি দুইটা অ্যাপ রেখে খুব ইজিলি ফোনটা অপারেট করতে পারবেন। মেইল ব্রাউজিং এর এই উইন্ডোটা একটু দেখেন, যারা প্রতিদিন প্রচুর মেইল আদান প্রদান করেন তাদের জন্য কিন্তু এটা দারুণ কাজে আসবে। যে কোনো একটা অ্যাপ আপনি যখন অ্যাক্টিভ রাখবেন দেখবেন নিচের দিকে অনেকগুলো অ্যাপ ডক আকারে রয়েছে, অনেকটা উইন্ডোজের টাস্ক বারের মতো। এখান থেকে যে কোনো অ্যাপ আপনি খুব সহজে সুইচ করতে পারবেন, মানে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ভাই জোস এটার। আমরা এর আগে আরো বিভিন্ন ফোল্ডেবল ফোন ব্যবহার করে দেখেছি যে সফটওয়্যারের সঙ্গে না হার্ডওয়্যারটা ওইভাবে ম্যাচ করে না, মানে আপনি যখন ফোল্ড করতেছেন ফোন জানতেছে না যে আপনি ফোল্ড করতেছেন, কি একটা সমস্যা। বাট এই ইউআইটা চমৎকারভাবে এই জিনিসটা মানে অপারেট করতে পারে। এবং ফোনের সঙ্গে এবার তারা ফ্রি হিসেবে একটা ভি পেন দিচ্ছে, স্টাইলাস পেন, এবং যারা ডিজাইনিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক অনেক কাজে আসবে। প্যারালাল উইন্ডো নামক একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল ভাই, খুবই আশা করছিলাম যে একটা অ্যাপ আমি দুইটা উইন্ডোতে পাশাপাশি রেখে ব্যবহার করব, বাট এইটা আপাতত কোনো অ্যাপই খুব একটা সাপোর্ট করে না। তবে এই ফোনটাতে টেকনো কিন্তু এআই এর উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আজকাল সব ফোনই দেখতেছি যে এআই করতেছে। প্র্যাকটিক্যাল লাইফে সেই সমস্ত জিনিস আসলে কতটুকু কাজে আসে এটা আপনারা ভালো করে জানেন। এখনো পর্যন্ত আমার মনে হয় খুব যে বেশি দরকার ওই সমস্ত জিনিস সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। সার্কেল টু সার্চ অপশন রয়েছে, যে কোনো জায়গায় আপনি সার্কেল করে সার্চ করতে পারবেন জিনিসটা কি দেখার জন্য। এইটা বেশ পুরাতন একটা ফিচার, অনেক ফোনে আমরা এর আগে দেখেছি। এআই ইরেজার আছে, হ্যাঁ এই জিনিসটা ছবি তোলার পরে বেশ কাজে আসে মাঝে মাঝে, এবং টেকনোফোনে এই জিনিসটা বেশ ভালোই কাজ করে। তবে এই স্টাইলাস পেনটা দিয়ে অনেক ছবি টবি আঁকাআঁকি করে কিন্তু আপনি সেটাকে এআই এর মাধ্যমে জেনারেট করতে পারবেন। এইটা বেশ ভালো লাগছে আমার কাছে। এর ক্যামেরাতে AR শট নামক একটা ফাংশন আছে ভাই, এইটা করলে আপনি নিজে কার্টুন হয়ে যাইতে পারবেন। অথবা AIGC পোর্ট্রেট নামক একটা ফাংশন, ক্যামেরার মধ্যে 4টা ছবি তুলবে আপনার, এরপরে আপনাকে কোনো একটা ক্যারেক্টার বানাই দিবে। ভাই এইটা না আমার কাছে একেবারে ইউজলেস মনে হলো, মানে চেহারার মিল থাকলে তাও বুঝতাম যে ঠিক আছে। আমরা বেশ কিছু গেমও ট্রাই করে দেখেছি এই ফোনে, এবং মোস্ট অফ দ্য গেম সাপোর্ট করে এই উইন্ডোটা। তবে এই ফোনটা দিয়ে লং টাইমে গেমিং না করাই ভালো, কারণ ঘন্টাখানেক গেমিং করার পরে না ফোনটা বেশ ভালোই হিট প্রডিউস করছিল। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 11,31,058। গিগবেঞ্চে সিঙ্গেল করে 1,199 এবং মাল্টি করে 3,669। এই চারটার দিকে খেয়াল করে দেখেন স্কোর কিন্তু যথেষ্ট সন্তোষজনক। ইভেন আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, এর বড় ভাই ভি ফোল্ডের চাইতে কিন্তু বেটার স্কোর এসেছে, অনেক বেটার। ইভেন দো দুইটা ফোনেই একই চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরা নিয়ে আসলে অনেক কথা বলার ছিল, বাট আমার মনে হয় কি জানেন, এই ফোল্ডেবল ফোনগুলো না কেউ ছবি তোলার জন্য কিনবে আর কি, তারপরেও এতে কিন্তু বেশ ভালো একটা ক্যামেরা সেটআপ তারা ব্যবহার করেছে। এবং ক্যামেরাতে এর আগের ফোনের চাইতে অনেক অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করেছে, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো লেন্স, সবই 50 মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, তাও আবার দুইটা। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে দুইটা সেলফি ক্যামেরার দরকার ছিল না, মানে আনফোল্ডেড অবস্থায় আমার ওই স্ক্রিনে ছবি কেন তুলতে হবে ভাই, আমি তো এভাবে তুলতে পারি। ইভেন এখানে তো একটা সেলফি ক্যামেরা আছেই, এই ফোন দিয়ে আপনি চাইলে কিন্তু এই ব্যাক ক্যামেরা দিয়েও
সেলফি তুলতে পারবেন। সো এত সেলফি ক্যামেরা দিয়ে আমি কি করব ভাই? মানে ভেতরের এই সেলফি ক্যামেরাটা না থাকলে না জিনিসটা আরো বেশি আর কি এমআরসি ফিল পাওয়া যায়। তো তবে ছবির কোয়ালিটি ভালো ভাই, মানে এইটা ফোল্ডেবল ফোন বলে আপনি ভাববেন না যে ভালো ছবি তুলতে পারবে না। যথেষ্ট চমৎকার ছবি তুলেছে, যথেষ্ট ক্যাপাবল এই ফোনটা ভালো ছবি তোলার জন্য। ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে শার্পনেস, ডিটেইল সবকিছুই কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করেছে। বিশেষ করে 50 মেগাপিক্সেলের যে 2x টেলিফটো লেন্স রয়েছে, এইটা দিয়ে পোর্ট্রেট ছবি তুললে ভাই জোস লাগে দেখতে। ম্যাক্সিমাম ছবি আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি, কালারগুলো যথেষ্ট পাঞ্চি, প্রচুর ডিটেইল, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক দামি ফোন দিয়ে তোলা। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K তে 60 FPS এ, যেহেতু OIS রয়েছে সুতরাং এটার স্টাবিলাইজেশন খুবই চমৎকার। আর এইটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল ইন কেস ইউ আর ইন্টারেস্টেড। যথেষ্ট ভালোই মনে হয়েছে আমার কাছে এবং যথেষ্ট ওয়াইড আছে, বাট ডেফিনেটলি এই জিনিসটা দিয়ে কেউ ব্লগিং করবে না আর কি, দ্যাটস ফর শিওর। তবে এই ফোনে চমক দেখিয়েছে ব্যাটারিতে, মানে ফোল্ডেবল ফোনের যত ব্যাটারির ক্যাপাসিটি আমরা দেখেছি এই পর্যন্ত 5600 mAh পর্যন্ত সম্ভবত ম্যাক্সিমাম দেখেছিলাম, বাট এই ফোনে তারা ব্যবহার করেছে 5750 mAh, একটু হলেও বেশি। এবং বক্সের মধ্যে তারা 70 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে। আর এই ফোনটা 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, যেটা এর আগের ফোনে ছিল না। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ছিল না, এবার তারা এটা যুক্ত করেছে, বেশ ভালো একটা স্টেপ। এতে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, যেটা যথেষ্ট লাউড এবং পাঞ্চি মনে হয়েছে আমাদের কাছে। ক্ল্যারিটিও খুব ভালো ছিল। আর যে হ্যাপটিক ফিডব্যাক, মানে এর যে ভাইব্রেশন মোটর, সেটার কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে এবং এটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি আমরা। 12512 এই একটা ভেরিয়েন্টেই বাংলাদেশে এই ফোনটা পাওয়া যাবে এবং দাম হচ্ছে 1,40,000 টাকা। আমি জানি এটা বেশি, কারণ এটা ফোল্ডেবল ফোন ভাই। হ্যাঁ, এখন ফোল্ডেবল ফোনের মার্কেট যদি আপনি একটু দেখেন খোঁজখবর নিয়ে, অফিসিয়ালি বিশেষ করে, আনঅফিসিয়ালি হয়তো অনেক কম পেয়ে যাবেন আপনি, বাট অফিসিয়ালি কেনার কথা আমি বলি কেন ভাই, কমপ্লিকেটেড মেকানিজমের একটা ফোন, যে কোনো সমস্যা হতে পারে। ওয়ারেন্টি সাপোর্ট না পাইলে তো ভাই আপনার কানতে হবে। সো সেই হিসেবে আমি বলবো যে এইটা এখনো পর্যন্ত সবচাইতে কম দামি একটা ফোল্ডেবল ফোন। যেটা কাদের কেনা উচিত সেটা নিয়ে এবার একটু আলাপ করি। বিশেষ করে যারা কর্পোরেট জব হোল্ডার, প্রচুর মেইল আদান প্রদান করতে হয়, ডিজাইনিং এর অনেক কাজ আছে, অনেক কিছু নোট করে রাখতে হয়, স্টাইলাস পেন তারা দিয়ে দিয়েছে বক্সের মধ্যে, ওই জিনিসটা অনেক কাজে আসবে। বাট আমজনতা এই ফোনটা আমার মনে হয় না যে কেনার এখনো সময় এসেছে। মাল্টিমিডিয়া কনজামশন করে আমার মনে হয় না যে অত বেশি আনন্দ আপনি পাবেন, কারণ ডিসপ্লেটা কিন্তু স্কোয়ার। হ্যাঁ, আপনি ইউটিউবে যখন কোনো ভিডিও দেখবেন, মানে ওপরে নিচে কালো হয়ে থাকবে অনেক, যদি আরেকটা অংশ থাকতো এখানে হুয়াওয়ে ফোনের মতো, তখন আবার খুব ভালো মতো দেখা যায়। তো এনিওয়ে, ওইটার অনেক দাম ভাই। সো যাদের ফোল্ডেবল ফোনের শখ রয়েছে বাট দাম অনেক বেশি হয়, কিনতে পারতেছেন না বা সাহস পাচ্ছে না কেনার, তাদের জন্য কিন্তু এটা জোস একটা অপশন হতে পারে। আর 1,40,000 টাকা দাম নিয়ে শুরুতে আমার মিশ্র প্রতিক্রিয়া ছিল, বাট যখন দেখলাম যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে এই ফোনটা রিলিজ হয়েছে 80,000 রুপিতে, মানে ওইটা বাংলাদেশি টাকা যদি আপনি কনভার্ট করেন তাহলে দেখবেন যে 1,20,000 টাকা আসতেছে, মানে জাস্ট কনভার্টেড প্রাইস। বাট এই ফোনটা তো বাংলাদেশে আর অ্যাসেম্বল হয় নাই ভাই, আপনারা সবাই সেটা জানেন যে ফোন ইম্পোর্ট করে আনতে হইলে তো 70% কাছাকাছি ট্যাক্স যোগ হয়, মানে 100 টাকা জিনিস আপনি ইম্পোর্ট করবেন, ওইটার দাম হবে 170 টাকা। সো এইটার টেকনিক্যালি দাম হচ্ছে 1,80,000 টাকা, ওই ট্যাক্স যদি আপনি যোগ করেন। বাট 1,40,000 টাকা হিসেবে আমি বলবো যে দিস ইজ এ গুড ডিল, বাট স্টিল ভাই অনেক টাকার জিনিস, এটা আপনার ডিসিশন আসলে কিনবেন কিনা। আমার যদি একটা ফোল্ডেবল ফোন কিনতেই হইতো আর কি, মানে আমার দরকার অবশ্যই, তখন আমি আসলে টেকনোর এই ফোনটাই কিনতাম, কারণ কম টাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনেও কিন্তু আছে, এখানেও আছে। রিসেন্টলি ফোল্ডেবল ফোনের মার্কেট তো ভালোই বড় হচ্ছে। ওপ্পো কয়েকদিন আগে নিয়ে আসলো, গুগল বের করছে, শুধুমাত্র আইফোন বাকি আছে আর কি। হ্যাঁ দর্শক, আশা করছি একটা আইডিয়া আপনার পেয়ে গিয়েছেন যে এই ফোনটা আসলে কাদের জন্য এবং পারফরমেন্স কেমন হবে যদি আপনি কিনে ফেলেন আর কি। এখন বাদবাকি ডিসিশন আপনার হাতে। এরকম আরো অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। অনেকেই আছেন এখনো করেন না, ভিডিও দেখেই যাচ্ছেন, ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, করে দেন, আমাদের পরিবারের পার্মানেন্ট একজন মেম্বার হয়ে যান। কারণ পরবর্তীতে যখন কোনো ভিডিও আমরা আপলোড করব, যদি নোটিফিকেশনটা অন করে রাখেন সাবস্ক্রাইব করে, তাহলে আপডেট পেয়ে যাবেন সবার আগে। আমাদের সোশ্যাল মিডিয়াতেও আপনি জয়েন করতে পারেন, ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, যুক্ত হয়ে যান। আর ফেসবুকে যদি আমাকে আপনারা কেউ ফলো করতে চান, শুধু ফেসবুক কেন ভাই, টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব আছে ভাই, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।